চলো, আমার মাঝখানে মাঝে মধ্যে কয়েকদিন দৌড়াদৌড়ি করতে হবে আরো। সেই জন্য যখনই এরপরে তো ছুটির সময় আসবে অক্টোবর থেকে, তারপরে নভেম্বরে এক মাস স্কুল করতে হবে, তারপরেই তোমরা প্রিপারেশন টাইম ফুল পেয়ে যাবে তোমাদের জন্য। রেগুলার তো স্কুল যাও না, হোক না, এপ্রিলেই শেষ হয়। তার মাঝখানেই করতে হবে। চলো, 24-25 তারিখের হবে এপ্রিল, তাই না? চলো আমরা শুরু করি। হ্যাঁ, আচ্ছা, রিঅ্যাকশনস of phenol with ammonia, reaction of phenol with ammonia, লিখে রাখো, in presence of anhydrous zinc chloride around 300 ডিগ্রি সেলসিয়াস। এই যে কথাগুলো বলছি রিঅ্যাক্ট্যান্টের জায়গা থেকে, যে 300 ডিগ্রি সেলসিয়াস, প্রেজেন্স অফ ক্যাটালিস্ট, প্রত্যেকটার ফাংশন আমি বলে দিয়েছি, জিঙ্ক ক্লোরাইড কিভাবে কাজ করে, এলসি কিভাবে কাজ করে ইলেকট্রন ক্যারিয়ার হিসাবে, রাইট? সেইগুলোকে মনে রাখতে হবে, ঠিক আছে? দেখো, ইন প্রেজেন্স অফ অ্যানহাইড্রাস জিঙ্ক ক্লোরাইড অ্যারাউন্ড 300 ডিগ্রি সেলসিয়াস, phenol produces aniline phenol produces aniline and liberates H2O. Phenol produces aniline and liberates H2O. তাহলে যদি এই পার্টিকুলার রিঅ্যাকশনটাতে আমরা দেখি, তাহলে ফেনল থেকে অ্যানিলিন, এই যে তোমাদের পুরনো দাদা হঠাৎ করে ফোন করেছিল, সৌরভ দাদা, এই যে বলিউডের ইয়ে করে, ফোলি আর্টিস্ট বলছি, ডাইরেক্টর অফ ফটোগ্রাফি, ডিওপি আর কি, সে ফোন করেছে, হুইসলিং উডসে পড়তে, কথা হলো, আসবে এর মধ্যে। সৌরভ বিশ্বাস, ও হচ্ছে 2019-এর ব্যাচ। তাহলে অ্যামোনিয়া নিয়েছি, এখানে একটা ইন্টারফারেন্স হয়। কিভাবে হয় দেখ, এই অ্যামোনিয়ার লোন পেয়ারটা এখানে ডোনেট করলে কি হবে, এই বন্ডটা এখানে উঠে যায়, কি লিখবো, অ্যানহাইড্রাস জিঙ্ক ক্লোরাইড, ওকে, অ্যারাউন্ড 300 ডিগ্রি সেলসিয়াস। এখানে যে জিনিসটা হয়, প্রথমে আগে ও কি করে, জিঙ্ক ক্লোরাইডটা যেটা এখানে ওয়েজটা রিলিজ করে দেয়, এটা কেন উঠে যায় তার কারণ একটাই, যে জিঙ্ক ক্লোরাইডটা আমরা নিই, জিঙ্কের ক্ষেত্রে যেই জায়গাগুলো থাকে, ও কি করে, প্রথমে আগে জিঙ্কের সঙ্গে অ্যাড হয়, দিয়ে ZnOH Cl2 এই ফর্মেশনে আসে, জিঙ্কটা তখন পজিটিভ হয়ে যায়, রাইট? তাহলে এখান থেকে এটা তো উঠে গেছে, আমি কি পাবো, একটা কার্বোক্যাটায়ন পাবো, প্লাস এখান থেকে কি পাবো, ZnCl2 তৈরি হবে, প্লাস OH মাইনাস তৈরি হয়ে যাবে, এটা ব্রেক করে, এটা বেসিক সল্ট, তাই তো? প্লাস এইখানে যে অ্যামোনিয়া ছিল না, তাহলে জিনিসটা বোঝার চেষ্টা করব, এখান থেকে H প্লাস OH মাইনাস হয়ে H2O বেরোবে, জিঙ্ক ক্লোরাইড নিজের মতো পড়ে থাকবে, আর NH2টা এইখানে এসে অ্যাটাক করবে, তাই তো?
NH2টা এইখানে এসে অ্যাটাক করবে, তাহলে আমার রেজাল্টেন্ট প্রোডাক্ট কি তৈরি হবে? অ্যানিলিন, রাইট? তাহলে এখান থেকে যেটা তৈরি হবে দ্যাট উইল বি অ্যানিলিন। তাহলে আমার রেজাল্টেন্ট প্রোডাক্টের উপরে ডিপেন্ড করে আমি আমার পুরো রিয়াকশনটাকে ডিজাইন করতে পারি। ওকে, মাথায় রাখতে হবে জিঙ্ক আগে একে উইথড্র করে নিয়ে ZnOHCl2 তৈরি করে। কেন? এটা টার্মিনালি পোলার হয়, টার্মিনাল পোলার হওয়ার জন্য ওইচটা নিজের দিকে করে, ZnOHCl2 তৈরি করে, হলো ভাঙলো, ব্রেকডাউন করে ওয়াটার তৈরি করলো, জিঙ্ক ক্লোরাইড রিলিজ করলো, গল্প শেষ, রাইট? চলো লিখে ভালো। চলো, নেক্সট ওয়ান ইজ হ্যালোজিনেশন। হ্যালোজিনেশনের পার্টের মধ্যে মাথায় রাখবো হ্যালোজিনেশন, আমি এবার যে রিয়াকশনগুলো করাবো দুটোর কম্পারেটিভ স্টাডি করাবো। কেন? তার কারণ হচ্ছে একটা হাই টেম্পারেচারে হবে, একটা লো টেম্পারেচার হবে। হাই টেম্পারেচারে অন্যরকম প্রোডাক্ট দেবে, লো টেম্পারেচারে অন্যরকম প্রোডাক্ট দেবে, রাইট? তাহলে এইখানে যখন আমরা দেখছি, ধর হ্যালোজিনেশন করছি, হ্যাঁ, কিংবা ধর আমরা মিডিয়ামগুলোকে চেঞ্জ করে দিলাম, কখনো অ্যাকুয়াস কখনো কার্বন ডাইসালফাইড। অ্যাকুয়াস মানে কি? সেটা পোলার, জল মানে পোলার, তাই তো? আবার যদি কার্বন ডাইসালফাইড নিই, সেটা কি? পুরোপুরি নিউট্রাল একটা মিডিয়াম। তাহলে এই দুটোর ক্ষেত্রে হ্যালোজিনেশন, স্পেসিফিক্যালি ব্রোমিনেশন ইজ ডিফারেন্ট, ঠিক আছে? এখানে হ্যালোজিনেশনে ব্রোমিনেশনে আমরা দুটো টাইপ দেখব। কিরকম রিয়াকশন? যদি ফেনলকে, ইফ উই ইউজ ব্রোমিন ওয়াটার, মানে এটা কি? ব্রোমিন অ্যাকুয়াস, তাই তো? ব্রোমিন ওয়াটার মানে ব্রোমিন অ্যাকুয়াস, রাইট? তাই তো? যখন এটা দেব তখন হ্যাঁ, পুরো আসছে না। এবার দেখ, এটা অফ করো, লেফট সাইডটা আসছে না ফ্রেমে। এবার আছে? হ্যাঁ, চল, তাহলে যখন আমি দেখব আমার এর ক্ষেত্রে ট্রাইব্রোমোফেনল তৈরি হবে। কি তৈরি হবে? ট্রাইব্রোমোফেনল। মাথায় রাখবো এই স্ট্রাকচারটা কিন্তু রেজোনেটিং স্ট্রাকচার গোল দিয়ে দেব না, কারণ রেজোনেন্স হাইব্রিডের ক্ষেত্রে তখন যখন প্রোডাক্ট ফর্ম হয়ে যাবে তখন কিন্তু রেজোনেন্স প্রসেসটা আলাদা হবে, যেহেতু তিন দিকে পুল আছে আবার ওয়েইচও আছে, রাইট? তাহলে এর ক্ষেত্রে কি হবে? 2,4,6 ট্রাইব্রোমোফেনল তৈরি হবে। কখন? লিখে রাখো, when phenol is treated with aqueous bromine or bromine water, it produces tribromophenol, right? Again, আবার যদি আমি দেখি, if I treat phenol with bromine in carbon disulfide মানে CH2, যখন ফেনলকে আমরা ব্রোমিন দিয়ে ট্রিট করব, তখন কে আমরা 0°C নিয়ে যাব ইন কার্বন ডাইসালফাইড। 0°C রিয়াকশনটা, দুটো প্রোডাক্ট তৈরি হবে, টেম্পারেচার লো ডাউন করে প্রোডাক্ট রিটেন করা যাবে। তাহলে এর ক্ষেত্রে কি হবে? কারণ হাই টেম্পারেচারে ব্রোমিন আবার ব্রেকডাউন করার চান্স আছে, তাই তো? এর ক্ষেত্রে আমি কি পাবো? অর্থোব্রোমোফেনল।
দেখ দুটো আলাদা আলাদা হয়ে গেল জিনিস, তাই না? এটা কার্বন ডাইসালফাইডে, দিস ওয়ান ইজ অ্যাকুয়াস। তাহলে এটা মাথায় রেখে দেবো, দিলেই আমার প্রবলেম সলভ পরীক্ষার সময়। স্টেটমেন্ট আমি লেখাবো, আগে এটা লিখে নাও। এই লিখে নাও বলছি, আগে দেখে নাও তারপরে আমি দিচ্ছি। লেখো, when aqueous bromine is treated with phenol, when aqueous bromine is treated with phenol, it produces aqueous bromine is treated with phenol, it produces 2,4,6 tribromophene, but in a neutral medium such as carbon disulfide, the phenol will produce ortho and parabromophenol. The phenol will produce ortho and parabromophenol around 0 degrees Celsius. देखो, in this case, as the phenol is more reactive towards bromine water, দাদা কালকে তো সময় পেলে আমি আসবো, এখন ক্লাসটাও করে নি। একই জিনিস করাবো, এগুলো ওদের করা হয়নি। নাইট্রেশন অবধি করা হয়েছিল, তোর কি নাইট্রেশন হয়েছে? নাইট্রেশন, সালফোনেশন এগুলো হয়েছে তোর? সালফোনেশন হয়ে গেছিল, সালফোনেশন ওইগুলোই করাচ্ছি। করতে চাইলে কর, অসুবিধা নেই কোনো, রিভিশন তো হবে। তাও তো ভুল করছিস, রিঅ্যাকশন ভুলে যাস। কতটা বললাম? As phenol is so reactive to bromine water that even substituents like SO3H or bisulfite, even substituents like SO3H or bisulfite, nitro and carboxylic acid group if present in ortho and para position, they may get replaced. ওর বোর্ডেরটা লেখো, তারপর আমি একটা রিয়াকশন লেখাবো। একটা স্টেটমেন্ট বলেছে যে মানে যে কোনো ফেনল, ঠিক আছে, phenol is more reactive towards bromine water. তার মানে এই যে স্টেটমেন্টটা দিল, এই স্টেটমেন্টের অর্থ কি? if SO3H NO2 or COOH is present in ortho and para position,
ইট মে রিপ্লেস, এটা রিপ্লেসমেন্ট করে দিতে পারে। তার মানে সাপোজ আমি এখানে আমি কি নিয়েছি, হাইড্রোসালফোনিক অ্যাসিড, কিংবা আমি একটা জিনিস নিয়েছি নাইট্রোফেনল, অর্থোনাইট্রোফেনল, কিংবা প্যারা পজিশনেও নেওয়া যেতে পারে। ধর আমি এখানে নিলাম স্যালিসাইলিক অ্যাসিড, এই কোয়েশ্চেন্স গুলো আছে। প্রত্যেকটাতে যদি Br2H2O দেওয়া হয়, প্রত্যেকটার ক্ষেত্রে যেটা হবে এটার COH গ্রুপটা রিলিজ হয়ে যাবে। তার মানে যদি প্যারা পজিশনে থাকে, সে প্যারা পজিশনে ব্রোমিনটাকে ঢুকিয়ে দেবে। ও এতটাই হ্যালোজিনেশন করতে ভালোবাসে। তার মানে কতটা পাওয়ারফুল একটা গ্রুপ ব্রোমিনের সঙ্গে ওয়াটারের কম্বিনেশন, সেটা এখান থেকে বোঝা যাবে। ওপরেরটার প্রোডাক্ট হয়ে যাবে দিস ওয়ান, SO3H ছিল Br। তার মানে প্রত্যেকটার ক্ষেত্রে একই ধরনের প্রোডাক্ট পাবো। যত বড়ই আমার আর গ্রুপের স্ট্রাকচার হোক না কেন, ও রিপ্লেস করবে। এবার একটা জিনিস বোঝ, why bromine water is so reactive। ঠিক আছে, আগে এটা লিখে নাও, তারপর বলছি। দেখো, why phenol is too reactive towards bromine water দেখো bromine is highly soluble in water and behaves as a strong oxidizing agent due to its electronegativity, it absorbs the electrons easily from other reactants, causing oxidation। দেখো, it even reacts with the unsaturated compounds to produce the saturated one and the reddish brown color of bromine starts to disappear। হয়েছে? দেখো, due to the ability
to donate its electron towards bromine, phenols remain highly reactive in the solution. Full stop দিয়ে লেখো, but এই কমা দিয়ে লেখো, but benzene does not but benzene does not react with it easily ফুল স্টপ দাও, হয়েছে? এবার বোর্ডেরটা লিখে নাও। তারপরে একটা জিনিস লিখবো, কেন লেখো why benzene, একটা কোয়েশ্চেন, why benzene does not react with water or bromine water, why benzene does not react with bromine water under ordinary conditions. Under ordinary conditions, lecho, the reasons are follows. Reasons are as follows. এক নম্বর দিয়ে লেখো, benzene is aromatic and its 6 pi electrons are delocalized over the ring, making it very stable নাম্বার 2 দিয়ে দেখো, bromine is added, if bromine is directly added to benzene like substances, the aromatic stability will be lost. That is energetically unfavorable. Therefore, bromine by itself is non-reactive by nature. Therefore, Bromine by itself is non-reactive by nature towards the benzene ring, but in presence of a Lewis acid such as FeBr3 or AlBr3, যেমন AlCl3 কে ইউজ করেছি, তাই তো? FeBr3 and AlBr3 can be used for the halogenation because
This catalyst polarizes bromine and generates a much stronger electrophile. Okay. This electrophile then attacks the benzene ring, undergoing electrophilic aromatic substitution. এবার এখানটা দেখ কি ধরনের, যখন FeBr3 দিচ্ছি নর্মাল অবস্থায় যদি আমরা বেনজিনকে দিতাম, ফেনল নেই বেনজিন আছে, বেনজিল দিয়ে Br2H2O দিলে নো রিয়াকশন। পরীক্ষা আসে লোকজন সুন্দর করে ট্রাইব্রোমো বেনজিন বানিয়ে দিয়ে চলে আসে, ঠিক আছে। বাট যখন আমি, এই রাজ্যশ্রী আছিস, ব্রোমিন ওয়াটার প্লাস FeBr3 দিচ্ছি, ফার্স্ট ও একটা কাজ করে, কি করে, ইট ক্রিয়েটস ইলেকট্রোফাইল। কিভাবে ইলেকট্রোফাইল তৈরি করে, Br হলো প্লাস FeBr3 দিলে FeBr4 মাইনাস, তার মানে এটা কি লুইস অ্যাসিড হিসেবে কাজ করছে, এর ইলেকট্রনকে টেনে নিল ব্রোমিনের, আর এখানে Br প্লাস হয়ে যায়, ইট বিহেভস অ্যাজ ইলেকট্রোফাইল। শুনতে খারাপ লাগলেও ব্রোমিন এখানে ইলেকট্রোফাইল। নর্মালি কি ব্রোমিন নিউক্লিওফাইল হিসাবে কাজ করে। এইবার যখন আমি বেনজিনকে দেব তাহলে কি হয়ে যাবে, ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন, তাই তো। ইলেকট্রোফিলিক EAS বলে, ইলেকট্রোফিলিক অ্যারোমেটিক সাবস্টিটিউশন। ইলেকট্রোফিলিক অ্যারোমেটিক সাবস্টিটিউশন, তাহলে এটা কি তৈরি করবে, C6H5Br, তখন হবে, রাইট। ক্লিয়ার কেন হয় কেন হয় না। তাহলে এখান থেকে আমার যত বড় স্ট্রাকচার চেঞ্জ করুক আমি এইভাবে প্রোডাক্ট ডেভেলপ করবো ইন প্রেজেন্স অফ ক্যাটালিস্ট, তাই তো। ওদিকে জায়গা আছে তো, মানে দেওয়ালে ঠেসান দেওয়াটা খুব জরুরি না, ফ্যানটা বাড়িয়ে দিলেই তো হয়। চলো লেখো।
তাহলে যখনই অর্থো অ্যান্ড প্যারানাইট্রোফেনল বলছি, ইন প্রেজেন্স অফ, বারবার বলছি, ডাইলিউট HNO3 তে অর্থো অ্যান্ড প্যারা তৈরি হবে। This will be major and this will be minor. But if concentrated HNO3
sulfonation takes place in two different ways. Lego, when phenol is treated with sulfuric acid at 100 degree Celsius, ওরা নিজের পড়াশোনাটা কি পড়ে যায়, ওরা কিছু করার নেই, নিজের পড়াশোনাটাকে করতে হবে, ওরা সেটাও করিস না, এটাই হচ্ছে সমস্যা। বাড়িতে বসে গেলি আইপিএল দেখবি, আর নাহলে কোয়েশ্চেন, ডাইরেক্ট কোয়েশ্চেন সলভ করা এখন তোদের ফ্যাশন হয়ে গেছে, টপিকটা না বুঝেই কোয়েশ্চেন সলভ করতে শুরু করিস, এই জন্যই পারিস না। তুই এই ক খ এবিসিডি না শিখে নিজের নাম লিখতে পারবি, কিন্তু এখানে করছিস অ্যালেনের যে মেটেরিয়ালগুলো দিয়েছে সেই মেটেরিয়ালগুলো পড়েছিস কমপ্লিটলি, তারপরে করেছিস না, করিস না, কিন্তু এক্সারসাইজ হ্যাঁ অনেকগুলো করে দিয়েছিস, তাই না? না, কোন করে পড়া হবে না, পড়ে যখন প্রবলেম সলভ হচ্ছে না তার মধ্যে পড়া হয়নি, বোঝা হয়নি, ব্যাপারগুলো বোঝ, নিজে মাথায় অ্যানালাইজ কর। 18টা বছর বয়স হয়ে গেছে, এমন কিছু কঠিন জিনিস নয় যেগুলো বোঝা যায় না, তাই না? চল কি বললাম, at 100 degree Celsius sulfuric acid এখানে নাম্বার পাস করো, চারটে কোশ্চেন কিন্তু পেয়েছি, তোর খাতা পড়ে আছে, বুঝছি। দেখো কি বললাম জানো, বল বল বল। When phenol is treated with H2SO4, it produces para-phenol sulfonic acid, but when the temperature is decreased to 15 to 25 degrees Celsius, produce orthophenol sulfuric acid. Produces orthophenol sulfuric acid, এই সালফোনিক অ্যাসিড, সরি। তাহলে দুটো জিনিস, তারপর আমরা মেকানিজমে যাব। সালফোনিক ওই SO3H যাদের আছে কা এদিকে লাগাও, দিদা শরীর ঠিক আছে একটু বাড়াবো, তাহলে আজ পরীক্ষা দিবি তো, এটার পর তুই তো পরীক্ষাটা দিসনি, আবার দিবি স্যাটারডে কেন, আজকে দুইটা করি তো, আজকে না কেন, তোর জন্মদিন আজকে। টেম্পারেচার কত দেবো, 15 থেকে 25 ডিগ্রি সেলসিয়াস। এখানে লিখলাম, হ্যাঁ
সালফোনিক অ্যাসিড। তার মানে যখন টেম্পারেচারটা 100 এ নিয়ে যাবো সায়র কি হবে? বলো বলো বলো। টেম্পারেচারটা যখন 100 এ নিয়ে যাব তখন কি হয়ে যাবে? প্যারা, তাই তো? কত ডিগ্রি টেম্পারেচার? কম H2 এর উপর, তাই তো? তাহলে এর সঙ্গে একটা রেজাল্টেন্ট স্ট্রাকচার আছে, মেকানিজম আছে, ওটা করব। এটা লিখে নাও তো। চলো নেক্সট পরেরটা কি বলো? বলো বলো পরে কথা বলছি। হ্যালো আচ্ছা দেখো, the mechanism involves the attack of sulfur trioxide ke baba. না না বন্ধু The mechanism involves সোজা বাড়ি যাবি কিন্তু আড্ডা দিতে যাবি না। আমি আটা হঠাৎ দেখো, the mechanism involves sulfur trioxide। বন্ধু কোথায়? বাড়ি এখানে? না না ভিজে গেছে এখন ওখানেই যাবি? না Involves the attack of sulfur trioxide ion which further tries to arrange itself to give, which further tries to arrange itself to give the bisulfite ion, to give the bisulfite ion. The sulfonation is produced by using the sigma complex which undergoes electrophilic substitution and aromatic substitutions resulting in a bisulfite hybrid, resulting in a bisulfite hybrid that gives electrophilic aromatic substitutions, that gives electrophilic aromatic substitution জিওসি আর হাইড্রোকার্বন বাদ দিয়ে মানে কোনটা কোন কোন চ্যাপ্টারগুলো বেশি রিভিশন করা হবে? equilibrium আর মানে and chemical bonding। আচ্ছা কারণ ওগুলোর উপরে বেশি করে এমফাসিস না দিলে কখনোই পসিবল হবে না। এবার সালফোনেশনের mechanism of sulfonation যখন এখানে আমি দেখব ফার্স্ট 1 নম্বর দিয়ে প্রথমে স্টেপ 1 স্টেপ 2 করে লিখবি, হ্যাঁ? সেটা হচ্ছে ফর্মেশন অফ electrophilic complex
তাহলে প্রথমে কি H2SO4 কন্ডিশন, এখানে SO3 এই কন্ডিশনটা বিলং করে, কি হয় সালফার ট্রাইঅক্সাইড এটা ব্রেক করে কিছুটা সালফার ট্রাইঅক্সাইড আয়ন তৈরি করে। এইবার একটা ইলেকট্রন কি করে, এইখান থেকে এই বন্ডটাতে অ্যাটাক করে, তাহলে কি হবে এই যে বন্ডটা আছে এটা এখানে ঢুকে যাবে, রেজাল্টেন্ট কি হয়ে যাবে রে OHSO3 মাইনাস এই রকম থাকবে কমপ্লেক্স, ক্লিয়ার, এরকম থাকবে। এইবার যখন ইলেকট্রোফিলিক অ্যারোমেটিক সাবস্টিটিউশন হবে, ওদিকে এসেছে যখন এখানে ইলেকট্রোফিলিক অ্যারোমেটিক সাবস্টিটিউশন দেব, suppose it has phenol in it, তখন কি হবে, এই কম্পোনেন্টটা আটকে ছিল, OH তাই তো, এরকম ছিল, এটা নেগেটিভ কন্ডিশনে বসেছিল, রাইট। এইবার ভালো করে লক্ষ্য কর, এখানে একটা নেগেটিভ কন্ডিশন তৈরি হলে বাদ বাকি যে এই SO3H টা ছিল এখানে একটা পজিটিভ কম্পোনেন্ট তৈরি হবে, তাই না? তাহলে এখানে একটা S এখানে একটা S, এটা তো এঁকেছি, এটা তো আঁকা হয়নি। তাহলে ভেবে দেখ এখানে পাই আছে, পাই ইলেকট্রন থাকলে এটা তো নেগেটিভ, তাহলে এখানে কোন আয়নটা কাজ করবে, প্লাস পজিটিভটা কাজ করবে, তাহলে এটা নেগেটিভ না হয়ে পজিটিভ হবে, যেটাকে আমরা কি বলি ইলেকট্রোফাইল, তাই না? ইলেকট্রন লাভিং স্পিসিস ইলেকট্রোফাইল। তার মানে আমার দুটো প্রোডাক্টই তৈরি হচ্ছে, দুটো প্রোডাক্টের মধ্যে ইলেকট্রোফাইলটা কাজ করছে, ক্লিয়ার। যখন অ্যাটাক হলো পাই ইলেকট্রন শিফটমেন্ট হবে, পাই ইলেকট্রন শিফটমেন্টের জায়গায় এটা যদি SO3H হয়ে যায়, এখানের OH টা আছে কিন্তু এই কার্বনটা একটা পজিটিভ আকার নেবে, তাই তো, এরকম একটা জায়গা থাকবে, রাইট। বুঝলাম। এটা যদি SO3H এখানে জুড়ে যায় তাহলে এই বন্ডটা তো খুলে গেছে, তাহলে কার্বন তো তিনটে হয়ে গেছে, চারটে বন্ড থাকার কথা। তখন এর যে রেজোনেটিং স্ট্রাকচার হবে সেই রেজোনেন্সে কি হবে, এই বন্ডটা এখানে শিফট করবে, এটা এখানে শিফট করবে, শিফট করলে কি হবে আবার রিঅ্যারেঞ্জমেন্ট হবে, রাইট। কারণ SO3H এর সঙ্গে এখানে তো একটা হাইড্রোজেনও আছে না, তাই তো। তাহলে ওই বন্ডটা খুলে গেলে কি হবে, এটা তখন পজিটিভ হয়ে যাবে, বন্ডটা এখানে আসবে, এটা এখানে আসবে, ওই সেখানে বিলং করবে, SO3H এরকম থাকবে, তাই তো। এই বন্ডটা যদি এখান থেকে চলে যায় এটা পজিটিভ হয়ে যাবে, তখন এটা নিউট্রাল হয়ে যাবে, এইভাবে রেজোনেন্সে বাইসালফাইডটা চলতে থাকবে। এই রেজোনেন্সের হাইব্রিড স্ট্রাকচার যেটা আমরা আনবো, এইটা হচ্ছে পজিটিভ সেন্টার SO3H সালফোনিক অ্যাসিড, ক্লিয়ার, মাথায় ঢুকেছে? চলো লিখে বলো ফটাফট।